প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো? আমিও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সামনে বায়োলজি প্রথম পত্রের আলোচনা করব। তো বায়োলজি যে প্রথম পত্রে যে আলোচনা করব যে অধ্যায়টি, সে অধ্যায়টা তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। সে অধ্যায়টা 2, যেটাকে আমরা বলবো কোষ বিভাজন, যেটা সেল ডিভিশন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে এই কোষ বিভাজন সম্পর্কে তোমরা মাধ্যমিক শ্রেণীতে পড়ে এসেছো, তবে ইন্টারমিডিয়েট লেভেলে এটা একটু আরও ডিটেল আলোচনা, আরও নতুন কিছু কোষ বিভাজন সম্পর্কে তোমরা জানতে পারবে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তোমার স্টুডেন্ট, যেগুলো তোমাদের মাধ্যমিক শ্রেণীতে আলোচনা করা হয়নি সেই সম্পর্কে একটা নতুন একটা বিভাজন সম্পর্কে আলোচনা করব সেই সম্পর্কে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে কিন্তু যে টপিকস আছে সেটা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ক্রসিং ওভার, আর একটা হচ্ছে মায়োসিস বিভাজন 2। তো আমরা ক্রসিং ওভার সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি যখন আমরা মায়োসিস 1-এর প্রোফেজ 1-এর যে উপপর্যায় যখন আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, তখন কিন্তু একটা ধারণা দিয়েছিলাম যে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভারটা সাধারণত প্রোফেজ 1-এর অর্থাৎ প্যাকাইটিন উপপর্যায়ে শুরু হয়ে থাকে, ডিপ্লোটিন এবং ডাইকাইনেসিসে পরিপূর্ণ হয়ে থাকে। আজকে সেই ক্রসিং ওভার সম্পর্কে আজকে আলোচনা করব। আর মায়োসিস 2 সম্পর্কে আমরা অবশ্যই করবো। মায়োসিস 2 আমাদের জন্য অবশ্যই, যেমন মাইটোসিস যেমন গুরুত্বপূর্ণ, মায়োসিস 1-এর প্রোফেজটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, কিছুটা মায়োসিস 2 সম্পর্কেও একটা আমাদের এই ধারণা থাকা উচিত বলে। তো মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড পিওর ভিউয়ার্স, যাদের আমার বায়োলজি অনলাইন ক্লাসগুলো দেখো, তোমাদেরকে আবার ওয়েলকাম এবং তোমাদের ধন্যবাদ জানাই যে আমার বায়োলজি অনলাইন ক্লাস দেখার জন্য। তোমরা সবাই মনোযোগীভাবে দেখবে এবং এই যে দেখার পর তোমরা যে তোমাদের পাঠ্যবই এবং খুব প্রখ্যাত একজন প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইটা তোমরা ভালোভাবে এটাকে আলোচনা করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো অবশ্যই আমরা অর্থাৎ আমাদের হোয়াইট বোর্ডের দিকে যাব। তোমরা অবশ্যই খেয়াল করে রাখো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাটেনশন প্লিজ। এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগী দেখার জন্য আমি আবার তোমাদেরকে আহ্বান জানালাম, প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট। বায়োলজি পেপার 1, চ্যাপ্টার 2, কোষ বিভাজন, যেটাকে আমরা বলবো সেল ডিভিশন। আজকে তারিখ 13/1/2021। তো আজকে যে আলোচনার বিষয় হচ্ছে ক্রসিং ওভার অ্যান্ড মায়োসিস 2 বিভাজন। তো আমরা আলোচনা করতেছি যে ক্রসিং ওভার সম্পর্কে। তো ক্রসিং ওভারটা কাকে বলে? অর্থাৎ সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে কিন্তু ক্রসিং ওভার বলে। তো ক্রসিং ওভার বলতে গেলে আমরা কি হচ্ছে, এটা কি জিনের কী বিনিময় ঘটে? এই ক্রসিং ওভার কী হচ্ছে, জিনের বিনিময় ঘটতেছে, অর্থাৎ জিনের কী হচ্ছে এক্সচেঞ্জ হয়ে থাকে, যেটা হচ্ছে কি প্যাকেটিং উপপর্যায়ের ক্ষেত্রে শুরু হয়ে থাকে এবং ডিপ্লোটিন অর্থাৎ ডাইকাইনেসিসে গিয়ে সেই পরিপূর্ণ হয়ে থাকে ক্রসিং ওভারের মাধ্যমে। আমাদের একটু তোমাদের খেয়াল করা যে হোমোলোগাস বা সমস্ত ক্রোমোজোম বলতে কী বোঝায়, অর্থাৎ একটা ক্রোমোজোম আসে কি পিতা হতে, একটা আসে মাথা হতে। এরকম যে পাশাপাশি পিতা এবং মাথা থেকে যে ক্রোমোজোমগুলো আসে, যে পাশাপাশি যে অবস্থান করে থাকে, সেই পাশাপাশি ক্রোমোজোমের যে দুটি নন সিস্টার ক্রোমাটিড, দুটি নন সিস্টার মধ্যে একটা ক্রোমোজোমের কে দুটি ক্রোমাটিড বিভক্ত, দুটি ক্রোমোজোমের দুটি নন ক্রোমাটিডে বিভক্ত, অর্থাৎ দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের যে বিনিময় ঘটতেছে তাকেই আমরা কি বলবো, ক্রসিং ওভার বলতেছে। এই ক্রসিং ওভারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই টপিক্সটা গুরুত্বপূর্ণ। তোমাদের বিশেষ করে বোর্ড পরীক্ষার মধ্যে অনেক সময় আসতে পারে যে ক্রসিং ওভার কী, ক্রসিং ওভার বলতে কী বোঝায়, বা প্রয়োগ উচ্চতা দক্ষতার ক্ষেত্রে তোমাদের ক্রসিং ওভারের যে চিহ্নিত চিত্র সেটা তোমাদের কাছে প্রেজেন্টেশনকে করে, প্রশ্নের সাথে প্রেজেন্টেশন করে সিকিউর সাথে প্রয়োগ বা উচ্চতা দক্ষতা প্রশ্ন হয়ে থাকে যে ক্রসিং ওভারটা হচ্ছে কি, অর্থাৎ এটা খুব গুরুত্ব তাৎপর্য রয়েছে। কেন গুরুত্ব তাৎপর্য রয়েছে তোমরা তো অবশ্যই জানো। বিশেষ করে কৃত্রিম প্রজননের, অর্থাৎ যে কৃত্রিম উপায়ে যদি জিনের পরিবর্তন আনয়ন করতে হয়, সেটা ক্রসিং ওভার প্রক্রিয়াটা দরকার রয়েছে। তাছাড়া তোমাদের জানো বিশেষ করে প্রজনন বিদ্যার ক্ষেত্রে ক্রসিং ওভার গুরুত্ব রয়েছে, জিন তত্ত্বের ক্ষেত্রে ক্রসিং ওভার একটা গুরুত্ব রয়েছে, বায়োটেকনোলজির ক্ষেত্রেও কিন্তু ক্রসিং ওভার একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আর সবচেয়ে বেশি বিষয় হচ্ছে যে বর্তমান উচ্চতর গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভারে একটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অবশ্যই যে ক্রসিং ওভার সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম। অবশ্যই আমি যে আলোচনার মাধ্যমে অর্থাৎ কী হচ্ছে দুটি নন সিস্টার ক্রোমাটিড, তোমরা শুধু বয়স বোঝার জন্য একটু এই যে ক্রোমাটিড, অর্থাৎ একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা সিস্টার ক্রোমাটিড, আর দুটি ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের ক্রোমাটিডকে বলে নন সিস্টার। অর্থাৎ এটা এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি বিনিময় ঘটে, অর্থাৎ একটা জিনে যায়, একটা অংশ যায়, এইটাকে বলা যায় ক্রসিং ওভার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে ক্রসিং ওভার সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হলো। এখন যে আরেকটি টপিকস আছে যেটাকে বলবো হচ্ছে মাইসিস কোষ বিভাজন 2। তো মাই ডিয়ার স্টুডেন্ট, মাইটোসিস কোষ বিভাজন কিন্তু একটি ভাগে বিভক্ত, একটা অর্থাৎ কোনোটা পর্যায়ে অত বিভক্ত নয়, কিন্তু মাইসিস হচ্ছে দুটি পর্যায় বা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাইসিস 1, একটা হচ্ছে মাইসিস 2। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ রিমেম্বার ইট যে মাইসিস কোষ বিভাজনটা কোথায় সংঘটিত হয়ে থাকে। যে মাইসিস কোষ বিভাজনটা সাধারণত উন্নত জীবগোষ্ঠীর ক্ষেত্রে সাধারণত তাদের জনন কোষে এই প্রক্রিয়াটা সম্পাদিত হয়ে থাকে। তোমরা মনে রাখো যে মাইসিস কোষ বিভাজনটাকে আমরা কী বা কাকে বলে, অর্থাৎ যে কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস পরপর কি দুবার বিভক্ত হয় এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, সেই কোষ বিভাজনটাকে মাইসিস কোষ বিভাজন বলে। আর মাইসিস 1টাকে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, যে মাইসিস 1টাকে আমরা বলবো হ্রাসমূলক বিভাজন, কিন্তু মাইসিস 2টাকে অবশ্যই হ্রাসমূলক বিভাজন আমরা বলতে পারি না, কারণ মাইসিস 2টা হচ্ছে এটা সাধারণত মাইটোসিস সেল ডিভিশনের সাথে সম্পর্ক রয়েছে, অর্থাৎ এদেরকে অর্থাৎ সোমাটিক আমরা অর্থাৎ এদের সাথে সমীকরণ বিভাজন আমরা বলতে পারি মাইসিস 2টাকে। তো এই মাইসিস এবং মাইসিস 2 এটার মধ্যে একটা মাঝখানে একটা পর্ব রয়েছে যেটাকে বলা হচ্ছে, যেই ভাষায় একটা ইন্টারকাইনেসিস বলা হয়। অর্থাৎ মাইসিস 1-এ একবার নিউক্লিয়াস বিভক্ত হয়, মাইসিস 2-এর ক্ষেত্রে আরেকবার নিউক্লিয়াস বিভক্ত হয়, এবং দুই নিউক্লিয়াস বিভক্তির মাঝখানে একটা অন্তর্বর্তী সময় রয়েছে যেটাকে আমরা কি বলবো, ইন্টারকাইনেসিস। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ইন্টারকাইনেসিস সম্পর্কেও আমরা অবশ্যই এখন একটু বলবো তোমাদের সামনে। প্লিজ একটু খেয়াল করে দেখো, তোমরা যে মাইসিসের ক্ষেত্রে 2টা কী ঘটতে পারে, যে মাইসিস 2টা হচ্ছে আমাদের বিশেষ করে সমীকরণ বিভাজন, এবং মাইসিস 2টাকে আবার 4 ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে প্রোফেজ 2, মেটাফেজ 2, এনাফেজ 2 এবং টেলোফেজ 2। একটু ধারণা যে এই যে প্রোফেজ পর্যায়গুলো অন্যান্য কোষ বিভাজনে যেগুলো সংঘটিত হয়ে থাকে, ঠিক মাইসিস 2-এর ক্ষেত্রে কিন্তু একই ধরনের কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ দেখা যায়। আর এটার ক্ষেত্রে যেমন টেলোফেজ পর্যায়ে যেটা সংগঠিত হয়ে থাকে মাইসিস 2-এর ক্ষেত্রে, অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে, অর্থাৎ টেলোফেজ পর্যায়ে অর্থাৎ জল যোজন হয়ে থাকে। অর্থাৎ প্রোফেজ পর্যায়ে কী হয়, জল যোজন হয়ে থাকে, আর টেলোফেজ পর্যায়ে কী হয়, অর্থাৎ প্রোফেজ পর্যায়ে জল বিয়োজন হয়ে থাকে এবং টেলোফেজ পর্যায়ে জল যোজন হয়ে থাকে। ঠিক এখানে মাইসিস 2 কোষ বিভাজন ক্ষেত্রে প্রোফেজ 2-এর ক্ষেত্রে প্রথমে কী হবে, জল বিয়োজন হবে, এবং লাস্টের যে অধ্যায় অর্থাৎ ভাগ টেলোফেজ 2-এর সেখানে হচ্ছে জল যোজন ঘটবে। তাহলে জল বিয়োজনের মধ্যে কী ঘটনা ঘটবে, জল যোজনের মধ্যে কী ঘটনা ঘটবে, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে মাইসিস 2-এর ক্ষেত্রে এখানে আরএনএ কাজ হবে, প্রোটিন কাজ হয়ে থাকে, কিন্তু এই মাইসিস 2 কোষ বিভাজনের ক্ষেত্রে কোনো ডিএনএ অনুলিপন ঘটে না। এটা তোমাদের বুঝতে হবে যে এখানে এই মাইসিস 2-এর ক্ষেত্রে ডিএনএ অনুলিপন ঘটবে না। তবে এখানে একটা আছে যে মাইসিস অর্থাৎ মাইসিস কোষ বিভাজনের মধ্যে দুটি কোষ থেকে 4টি কোষে রূপান্তরিত হচ্ছে। তো এখানে আমরা দেখা যাবে যে প্রথম যে দুটি কোষ কীভাবে 4টি কোষে রূপান্তরিত হচ্ছে সেটা আমরা অবশ্যই ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের লেখচিত্রের মাধ্যমে তোমাদের সামনে এখনই আলোচনা করতেছি। অবশ্যই একটু খেয়াল রাখো, আমি আমাদের হোয়াইট বোর্ডের দিকে তোমাদেরকে প্রেজেন্টেশন করব। সবাই হোয়াইট বোর্ডের দিকে একটু মনোযোগ হও প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট। ইন্টারকাইনেসিস মাইসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী সময়টাকে আমরা কি বলতেছে, ইন্টারকাইনেসিস বলে। তো ইন্টারকাইনেসিস সম্পর্কে আমরা বলবো যে এটা হচ্ছে মাইসিস 1 এবং মাইসিস 2-এর মাঝে কি নিউক্লিয়াস কি পরপর দুবার বিভক্ত হয়,
এই দুইবার বিভক্তির যে মধ্যবর্তী সময়টাকে ইন্টারকাইনেসিস বলা হয় থাকে। মাইসিস দুইটা হচ্ছে দুই প্রকার, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমি আলোচনা করব মাইসিস 2 কোষ বিভাজনে প্রোফেজ 2 কী সংঘটিত হয়ে থাকে। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, এখানে প্রথমে প্রোফেজ 2 এর ক্ষেত্রে জল বিয়োজন হয়ে থাকে। জল বিয়োজনের ফলে কি ঘটে? সাধারণত ক্রোমোজোমগুলো কি সরু এবং খাটো এবং রঞ্জক পদার্থ বিশিষ্ট হয়ে থাকে এবং সুস্পষ্ট দেখা যায়। বিশেষ করে এই কোষ বিভাজনের ক্ষেত্রে অর্থাৎ শেষ পর্যায়ের ক্ষেত্রে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের কী হচ্ছে অর্থাৎ বিলুপ্ত ঘটে। এখানে আমরা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখাচ্ছি যে মেটাফেজ পর্যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, মেটাফেজ পর্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো নিউক্লিয়ার এনভেলপ নাই। নিউক্লিয়াসের যে এনভেলপ, যেটাকে আগে আমরা যেটা বলতাম নিউক্লিয়ার পর্দা, এখন বর্তমানে এটা নিউক্লিয়ার এনভেলপ বলা হয় থাকে। নিউক্লিয়ার এনভেলপ দেখা যাচ্ছে না, এখানেও নিউক্লিয়ার এনভেলপ দেখা যাচ্ছে না, নিউক্লিওলাসও দেখা যাচ্ছে না। তো এখানে তোমরা খেয়াল করে দেখো যে এখানে বিশেষ করে একটা কি দেখা যাচ্ছে কোষ প্লেট, মাঝখানে কোষ প্লেটের মধ্যে দুই বিভক্ত হয়ে দেখা যাচ্ছে। এখানে ট্র্যাকশন ফাইবার কি? ট্র্যাকশন ফাইবার হচ্ছে এটা স্পিন্ডল তন্তু তৈরি হয়ে থাকে। এটা কোন অঞ্চলে? এটা বিষুবী অঞ্চলে। দেখো, এটা হচ্ছে বিষুবী অঞ্চলে। বিষুবী অঞ্চলে কি স্পিন্ডল তন্তু গঠন হয়ে থাকে এবং সেন্টিমিয়ার সংযুক্তকারী তন্তুটাকে আমরা কি বলবো? ট্র্যাকশন ফাইবার। আবার বলতেছে, হোয়াট ইজ দ্য ট্র্যাকশন ফাইবার? হচ্ছে কি সেন্টিমিয়ার সংযুক্তকারী তন্তুকে আমরা কি বলবো? ট্র্যাকশন ফাইবার। অর্থাৎ ক্রোমোজোমের যে সেন্টিমিয়ার থাকে, সেই সেন্টিমিয়ারটা কি তন্তুর সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে বলবো ট্র্যাকশন ফাইবার। তাহলে এই মেটাফেজ পর্যায়ের ক্ষেত্রে আমরা ক্রোমোজোম কোন অবস্থায় আছে সেটা দেখতে পেলাম। পরবর্তী ধাপ হচ্ছে অ্যানাফেজ পর্যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যানাফেজ পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই যে মাইটোসিস সেল ডিভিশনে অ্যানাফেজ পর্যায়ে অনেকটা যেসব ঘটনা ঘটে এখানেও প্রায় অনেকটা সেম। তো খেয়াল করে দেখো, তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু প্রতিটি ক্রোমোজোম 2টি ক্রোমোজোম বিভক্ত। এখানকার যে 2টি ক্রোমোজোম, এখানে কিন্তু 4টি ক্রোমোজোমে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ সেন্টিমিয়ারকে মাঝখানে রেখে 2 ভাগে বিভক্ত হয়েছে। এখানে সেন্টিমিটারকে রেখে মাঝখানে 2টি ভাবে বিভক্ত রয়েছে। এখানেও কি নিচের দিকেও দেখো সেন্টিমিটার বিভক্ত হয়ে মাঝখানে 2টি ভাবে বিভক্ত হয়েছে। তো এখানে মাই ডিয়ার স্টুডেন্ট একটা ঘটনা ঘটে যে এই যে ক্রোমোজোমগুলোকে দেখতে অনেকটা ইংরেজি 4টা অক্ষরের মতন দেখায়, যেটাকে বলবো ইংরেজি ভি অক্ষরের মতন, যেটা এল অক্ষরের মতন, একটা জে অক্ষরের মতন, আই অক্ষরের, যেটাকে আমরা বলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড টালোসেন্ট্রিক আমরা বলে থাকি। সেই রকম কী হচ্ছে, এই দিকে কি হচ্ছে, এটাকে কি গমন করে, অর্থাৎ কি বিষুবীর দিকে, অর্থাৎ এই অ্যানাফেজ পর্যায়ের ক্ষেত্রে দেখো যে আমরা মনে করি যে মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে অ্যানাফেজ পর্যায়ে তারা মেরুর দিকে গমন করে, সেটা ওই ইংরেজি VJIL ঠিক এখানেও কিন্তু ওইটার সাথে মিল থেকে তুমি জিনিসটা মনে রাখার জন্য তোমরা খুব সুবিধা হবে আর কি। তা এখানেও কিন্তু দেখো বিভাজিত সেন্টিমিয়ার এবং স্বতন্ত্র ক্রোমোজোমগুলো হচ্ছে কি স্বতন্ত্রভাবে বিভক্ত হয়ে গেছে। তোমরা খেয়াল করে দেখে এগুলোকে ক্রোমোজোম স্বতন্ত্রভাবে বিভক্ত হয় যে অ্যানাফেজ 2 পর্যায়ে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো যে এখানে টেলোফেজ পর্যায়ের ক্ষেত্রে আমরা বলছি এটা হচ্ছে মাইসিস কোষ বিভাজনের টেলোফেজ 2 পর্যায়। এই পর্যায়ের ক্ষেত্রে দেখতেছো যে এখানে যে মানে প্রথম কি ঘটবে, এখানে জল যোজন ঘটবে। জল যোজন ঘটার পর স্যাট ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে, এটা স্যাট ক্রোমোজোমের মধ্যে বারবার কি হচ্ছে, অর্থাৎ স্যাট ক্রোমোজোমের ফলে এটা কি হবে, পুনরায় নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের সৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছ নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এটা কি স্যাট ক্রোমোজোমের ফলে এটা কিন্তু দেখো অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ ছিল না, আবার পুনরায় নিউক্লিক এনভেলপ তৈরি হয়েছে, নিউক্লিয়াসে তৈরি হয়েছে এবং এই যে এটা পুনরায়ভাবে অর্থাৎ নিউক্লিয়াকে পুনরায়ভাবে কি অর্থাৎ এখানে 2টি কোষ ছিল। প্রোফেজে কয়টা কোষ ছিল, 1টা 2টা, অর্থাৎ টেলোফেজ পর্যায়ে কয়টা কোষ ছিল, 1 2 3 4, অর্থাৎ
4টি কোষের উৎপত্তি ঘটতেছে। তাহলে আমাদের কিন্তু জিনিসটা মাই স্টুডেন্ট খেয়াল করে 4টি কোষে রূপান্তরিত হয়ে গেল। নিউক্লিয়াস অ্যানভেলপ এবং হ্যাপ্লয়েড, নিউক্লিয়াসে অ্যানভেলপ এবং হ্যাপ্লয়েড দেহের সংখ্যক ক্রোমোজোম এবং নিউক্লিয়াসের ক্রোমোজোম থাকে, এটাকে টেলোফেজ পর্যায়ে এটাকে সম্পূর্ণ হয়ে গেল। তো মাই স্টুডেন্ট তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে একটা মানে এই অধ্যায় থেকে কিছু শর্ট আমি তোমাদের সামনে ধারণা দিব। তো এই অধ্যায় থেকে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলকটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বলতে পারে আসতে পারে অর্থাৎ সাইটোকাইনেসিস কি, ইন্টারকাইনেসিস কি, কেরিওকাইনেসিস কি, তারপর বিপাকীয় নিউক্লিয়াস কি, তারপর হচ্ছে ট্যাকশন ফাইবার কি, কাইজমাটা কি, বাইভ্যালেন্ট কি, সিনাপসিস কি, এগুলো জ্ঞানমূলক বা অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট। আর আরেকটি কথা তোমাদের মনে রাখতে পারো, কিছুটা আমি আবার বলতেছি, কিছু প্রয়োগ উচ্চতা দক্ষতার জন্য তোমরা অবশ্যই বিশেষ করে পড়বা মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো। অর্থাৎ 4টি ধাপ যেটা হোক না কেন, এর মধ্যে 4টা না হলে 2টো কিন্তু তোমাদের সামনে পরীক্ষার জন্য আসতে পারে, দিতে পারে বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষার জন্য। তারপরে আরেকটা হচ্ছে মাইসিস 1-এর প্রোফেজ উপপর্যায়। তো প্রোফেজ উপপর্যায়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডেপ্লটিন, ডাইকাইনেসিস। এইটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিস সেল ডিভিশন যেমন ইম্পর্টেন্ট, এর থেকেও কোনো অংশ কম না, যেটা মাইসিস প্রোফেজ উপপর্যায়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এগুলো কিন্তু একটা সবাই ছবি সহ তোমার জিনিসটাকে ডিটেল তোমাকে ভালোভাবে জানতে হবে, সেই জিনিস হবে। 3 নম্বরটি ইম্পর্টেন্ট হচ্ছে কুসিং ওভারটা কি এবং কুসিং ওভারের যে তাৎপর্য, এটা সম্পর্কে তোমাদের মাই ডিয়ার স্টুডেন্ট ধারণা দেখতে হবে। আর তোমাকে অনেক সময় আসতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য মাইটোসিস আর মাইসিস সেল ডিভিশন। মাইটোসিস এবং মাইসিস সেল ডিভিশনের মধ্যে কী পার্থক্য আসতে পারে, এটা তোমাকে অনুধাবনমূলকও আসতে পারে, এমনকি উচ্চতা দক্ষতাভাবে আসতে হবে। যদি উচ্চতা দক্ষতাভাবে এটা যদি প্রশ্ন হয়েই থাকে, তাহলে এটার সম্পর্কে অবশ্যই সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনেক তোমাদের ডিটেল ধারণা করতে হবে। প্রত্যেক উপপর্যায়ের ক্ষেত্রে, প্রত্যেক পর্যায়ের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য পার্থক্য আছে সেগুলোকে তোমাদের হাইলাইট করতে হবে। এটা অবশ্যই মনে রাখবা। যেমন মাইটোসিস 1টি বিভাজন, মাইসিস 2টি, মাইসিস 1, মাইটোসিস সেল ডিভিশনকে ইন্টার পর্যায়ে জটিল এবং দীর্ঘস্থায়ী, মাইসিসের ক্ষেত্রে তেমনি ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী। ঠিক আছে, এইভাবে করে করে তোমাদের বিভক্ত করে দেখাতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো, এবং এই বলে আমার আজকে বালিজি অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।